আচ্ছা ঠিক আছে, আমি লাইভ ক্লাসটা কেটে দিয়েছিলাম, আমি আবার শুরু করতেছি। আজকে তোমাদের ক্লাসের টপিক ছিল পদার্থবিজ্ঞান প্রথম পত্র, কাজ ক্ষমতা শক্তি। তো আমি কাজ ক্ষমতা শক্তির আজকে ওভারঅল একটা সুন্দর একটা ক্লাস নিব। এরপর তোমাদেরকে আমি কিছু সিলেক্টিভ সিকিউ আছে, এগুলো সলভ করে দেবো। ফার্স্ট হলো কাজটা কি, সবাই একটু খুব দ্রুততম সময়ের মধ্যে ক্লাসে জয়েন করো। কাজ হলো, কাজ কি? কাজ, ধরো আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি, যেখানে একটা বস্তু আছে, ওর উপর বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি, বস্তুটার কিন্তু কোনো স্মরণ ঘটে নাই, ঠিক আছে? তাহলে কি কাজ হবে? না, কাজ হবে না। কাজ তখনই হবে যখন এটা হলো একদম বেসিক ধারণা, কোন বস্তুর উপর যখন বল প্রয়োগ করবা তখন যদি বস্তুর স্মরণ ঘটে, যেমন এই যে বল প্রয়োগ করছে, বস্তুর স্মরণ ঘটছে, তখন আমরা তাকে কি বলবো? কাজ বলবো। তাহলে যদি বল প্রয়োগ করি তখন কিন্তু কোনো কাজ হবে না। কেন হবে না? যদি স্মরণ না ঘটে, কন্ডিশন, ঠিক আছে? কাজ তখনই হবে যখন কোনো একটি বস্তুর উপর আমি বল প্রয়োগ করব এবং বল প্রয়োগ করার কারণে বস্তুটির স্মরণ ঘটবে, ঠিক আছে? এটা একদম বেসিক ধারণা, আশা করি সবাই পারবো। তাহলে কাজ হবে বল, এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দু স্মরণকে কাজ বলে। ধরো আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি এইদিকে এক্স অক্ষ বরাবর এফ, তো বলটা কি হলো, স্মরণটা কিভাবে হলো? স্মরণটা হলো বলের প্রয়োগ বিন্দুর সাথে থিটা কোণে, এরকম স্মরণটা এরকম হলো এস কস থিটা, ঠিক আছে? বা তুমি ধরো এখানে এস হলো স্মরণটা, ওকে। তাহলে এই ক্ষেত্রে কাজটা কি হবে? কাজটা মনে রাখবা, কাজ ডাবল ইকুয়ালস টু কি হবে? এফ এস কস থিটা। তাহলে আমি কি বললাম? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি স্মরণটা বলের প্রয়োগ বিন্দুর সাথে থিটা কোণে, বা বলের প্রয়োগ বিন্দুর সাথে স্মরণকে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের দিকে বা বলের প্রয়োগ বিন্দুর দিকে স্মরণ ঘটে, হ্যাঁ, তাহলে তাকে আমরা কি বলবো? কাজ বলবো। তাহলে কাজ করতে হলে অবশ্যই বস্তুটা স্মরণ ঘটতে হবে। কাজ মনে রাখবো তোমরা তিন প্রকার। কত প্রকার কাজ? তিন প্রকার। একটা হলো ধনাত্মক কাজ, আমি এর আগে এরকম একটা ভিডিও নিয়েছিলাম বা এই ক্লাস নিয়েছিলাম, এই কারণে আমি খুব শর্ট সময়ের মধ্যে, তোমরা যেহেতু আমার পেড বেসের স্টুডেন্ট, এই জন্য আমি তোমাদের বেসিকটা একটু ভালো করে ওভারঅল মানে ক্লিয়ার করে দেন আমি সিকিউ কোশ্চেনে যাব। কাজ হলো তিন প্রকার। এক নম্বর হলো ধনাত্মক কাজ। ধরো আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম এইদিকে, বল, বস্তু সরানো ঘটলো এইদিকে, তাহলে আমরা জানি কাজ ডাবল ইকুয়ালস টু এফ এস কস থিটা। তাহলে ধরো বলও এদিকে, সরানো এদিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? অবশ্যই 0 ডিগ্রি, একই দিকে। তাহলে ধরো এখানে কাজ কত হবে? এফ এস কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান আমরা সবাই জানি 1। তাহলে এক্ষেত্রে কাজটা হবে সর্বোচ্চ কাজ। এক্ষেত্রে যেহেতু কোনো অ্যাঙ্গেল হয় না, তাহলে যেহেতু যেদিকে বল প্রয়োগ করছি স্মরণ ঠিক সেই দিকে, অর্থাৎ 0 ডিগ্রি কোণে স্মরণটা ঘুরছে, তার মানে এখানে আমরা পাবো তখন সর্বোচ্চ কাজ, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। এখন ধরো আমি বল প্রয়োগ করছি এইদিকে, হ্যাঁ, স্মরণ ঘটছে এইদিকে বলের প্রয়োগ বিন্দুর সাথে থিটা কোণে। থিটার মান হতে পারে ধরো 60 ডিগ্রি, হতে পারে 70 ডিগ্রি, 80 ডিগ্রি। অর্থাৎ তোমরা মনে রাখবা, ধনাত্মক কাজের শর্ত হলো, ধরো আমি যদি এখানে কাজ, ধরো থিটার মানটা আমি কত দিলাম? 60 ডিগ্রি ধরুন, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি ধরে নিলাম, 60 ডিগ্রি। তাহলে ডাবল ইকুয়ালস টু এফ এস কস 60 ডিগ্রি। আমরা সবাই জানি যে কস 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে এটাও তো তোমার ধনাত্মক কাজ বের হয়েছে, তাই না? তাহলে আমরা কি জানবো? আমরা ধনাত্মক কাজের শর্তটা কি বলবো? ধনাত্মক কাজের শর্ত হবে, যদি থিটার মানটা ধরো যদি 90 ডিগ্রি করি, তাহলে কিন্তু cos 90 ডিগ্রির মান 0, তার মানে শূন্য কাজ হবে, এখানে ধনাত্মক কাজ হবে না, কাজটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ থিটার মানটা যখন 90 ডিগ্রির চেয়ে কী হবে? 90 ডিগ্রির চেয়ে ছোটো হবে, এবং 0 ডিগ্রির সমান অথবা 0 ডিগ্রির চেয়ে বড় হবে, তখন আমরা কী পাবো? তখন অবশ্যই আমরা ধনাত্মক কাজ পাবো। এই হলো তোমার ধনাত্মক কাজ। এখন আমি শেখাবো তোমাদের ঋণাত্মক কাজ। আমি খুব শর্ট সময়ের মধ্যে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেবো। আমরা মেনলি আজকে ক্লাসের মেন বিষয়বস্তু বা মেন যে জিনিসটা আমি ফোকাস দেবো সেটা হলো সিকিউর সলভ, ওকে। ঋণাত্মক কাজ, তোমরা কে কোথায় থেকে বা কে কে জয়েন করছি একটু আমাকে কমেন্টে একটু জানাও, যে ভাই আমি জয়েন করছি, একটু কমেন্টে জানাও। ঋণাত্মক কাজ, ধরো আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম এইদিকে, তো বস্তু স্মরণটা ঘটলো ঠিক বল প্রয়োগ বিন্দুর সাথে তার বিপরীত দিকে, বল প্রয়োগ করছে এদিকে, স্মরণ ঘটছে তার বিপরীত দিকে, হ্যাঁ। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? কে একজন বলো তো, এদের মধ্যবর্তী কোণ কত? ধরো বল প্রয়োগ করছে এইদিকে, স্মরণ ঘটছে ঠিক বিপরীত দিকে, অর্থাৎ একটা সরল রেখা হয়েছে এরকম,
এরকম একটা সরলরেখা হয়েছে। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ, কে একজন আমাকে কমেন্টে জানাও যে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত হবে এক্ষেত্রে। অবশ্যই বল আর সরণের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, কারণ এটা গেছে এদিকে, এটা গেছে এদিকে, একটা সরলরেখা হয়েছে। মনে রাখবা cos 180 ডিগ্রির মান হলো 0, কত সরি -1, cos 180 ডিগ্রির মান হলো -1। তাহলে এক্ষেত্রে কি হবে, দেখো কাজটা হয়ে যাচ্ছে কি ঋণাত্মক কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম, 1 নম্বর হলো ধনাত্মক কাজ, 2 নম্বর হলো ঋণাত্মক কাজ। এখন আমি শিখবো আরেক প্রকার কাজ আছে, সেটাকে বলে শূন্য কাজ। শূন্য কাজটা কীরকম হয়, ধরো বল প্রয়োগ করছে এদিকে, সরণটা করছে ঠিক বলের প্রয়োগ বিন্দুর সাথে করে, ঠিক বলের প্রয়োগ বিন্দুর উপর লম্ব, বল প্রয়োগ করছে এদিকে, সরণটা ঠিক এইদিকে উঠলো, অর্থাৎ থিটার মানটা কত হবে 90 ডিগ্রি হবে। তখন আমরা সেই কাজকে বলবো শূন্য কাজ। কেন শূন্য কাজ বলবো, কারণ আমরা কাজের ইকুয়েশন অনুযায়ী আমরা জানি কাজ ডাবল ইকুয়ালস টু এফ এস কস থিটা। এক্ষেত্রে এফ এস কস থিটার মান কত, সরণ করছে এইদিকে, থিটার মান অবশ্যই বলের সাথে সরণের মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে থিটার মান হবে 90 ডিগ্রি বলার। তাহলে cos 90 ডিগ্রির মান আমরা জানি 0, তার পুরোটা হয়ে গেল 0। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম কি শূন্য কাজ। আচ্ছা, তাহলে কাজ কি, ওভারঅল ভিউ আমরা পেয়ে গেছি। এখন আমি তোমাদেরকে শেখাবো বিভব শক্তি জিনিসটাকে। আমি বলছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে এইগুলো একটু শেষ করে দেবো, এরপর আমি সিকিউ কোশ্চেন মেনলি ফোকাস দেবো। বিভব শক্তি জাস্ট আমি একটু বলে দিতেছি, বিভব শক্তির ইকুয়েশনটা তোমরা মনে রাখবা। বিভব শক্তি ইপি, পিতে পটেনশিয়াল, ইতে এনার্জি, তার মানে পটেনশিয়াল এনার্জি বাংলা হল বিভব শক্তি, এটা হবে mgh। ধরো তুমি একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এস উচ্চতা এম ভরের একটা বস্তুকে, এম ভরের একটা বস্তুকে এস উচ্চতা এ বিন্দুতে নিছো ভূপৃষ্ঠ থেকে, তাহলে বিভব শক্তি হবে mgh, যেখানে এমটা সবসময় মানে এমটা সবসময় ধ্রুব, জিটা ধ্রুব। তার মানে বিভব শক্তি কার উপর ডিপেন্ড করতেছে, মনে রাখবা, সবসময় মনে রাখবা বিভব শক্তি একমাত্র উচ্চতার উপর ডিপেন্ড করে। যেহেতু বিভব শক্তি উচ্চতার সমানুপাতিক, তার মানে একটা বস্তুকে ভূমি থেকে যত বেশি উচ্চতা নিয়ে যাচ্ছ তার বিভব শক্তি তত বেশি বাড়বে। আর যে বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করবা, মনে রাখবা, ধরো আমি এখানে এই বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতেছি, এই বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতা আছে সেটা আমার জানতে হবে, উচ্চতাটা জানতে হবে। যে বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করবা সেই বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতা আছে সেটা তোমার জানতে হবে। ধরো সাপোজ তুমি বি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করবা, ধরো তুমি জানো যে বি বিন্দুটা ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় আছে, তাহলে তোমার বিভব শক্তি নির্ণয় করার ক্ষেত্রে উচ্চতা কিন্তু তোমার এস নিলে হবে না, তোমার নিতে হবে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা কত, এক্স। তাহলে এই ক্ষেত্রে এইচ এর মান কত বসাইতে হবে, এক্স বসাইতে হবে। অর্থাৎ তোমাদের একটা লাইন লিখে দেই, এই বিভব শক্তির ক্ষেত্রে জাস্ট এটা মনে রাখবে, আর কিছুই না, এটাই মেন। যে বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করবা সেই বিন্দুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা জানতে হবে। তোমরা কি আমার ক্লাস বা লেখাগুলো বুঝতে পারছো কিনা বা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্টে জানাও, তাহলে আমার জন্য ক্লাসটা নিতে একটু সুবিধা হবে। তাহলে যে বিন্দুটি বিভব শক্তি নির্ণয় করবা সেই বিন্দুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা জানতে হবে। এই হলো আমার বিভব শক্তি। এখন আমি শিখবো হলো গতিশক্তি। কি শিখবো, গতিশক্তি। মনে রাখবা গতিশক্তির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখলেই হবে, গতিশক্তি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। হাফটা ধ্রুব, এমটা ধ্রুব, তার মানে গতিশক্তি নির্ভর করতেছে কার উপর, গতিশক্তি নির্ভর করতেছে তার বেগের বর্গের সমানুপাতিক। ধরো তাহলে একটা বস্তুর বেগ তুমি দ্বিগুণ করলা, বেগ দ্বিগুণ করলা, তাহলে গতিশক্তি কত হবে, যেহেতু বেগের বর্গের সমানুপাতিক তাহলে অবশ্যই গতিশক্তি হবে 4 গুণ। এখন তোমার এমসিকিউতে এরকম বা তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এরকম কোশ্চেন আসবে, তোমার বেগ দ্বিগুণ বলবে না, বলবে যে কোনো একটা বস্তুর গতিশক্তি 16 হলে বেগ কত হবে। তাহলে গতিশক্তি কত 16, বেগ কত হবে, যেহেতু আমরা গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক, এখানে 16 ইন্টু ভি স্কোয়ার আমরা লিখবো, গতিশক্তি 16 বলে দিছে, তাহলে আমি ভি স্কোয়ার সমানুপাতিক 16, তাহলে ভি কত হবে, ভি অবশ্যই 16
ভির মান হবে 4 মিটার পার সেকেন্ড। এরকম কোশ্চেন থাকবে যে গতিশক্তি 16 হলে বেগ কত হবে, এরকম কোশ্চেন তোমাদের থাকতেই পারে। ওকে, তার মানে তোমার এখান থেকে গতিশক্তি নির্ণয় করতে হলে তোমার কি জানতে হবে, বেগটা জানতে হবে। কারণ গতিশক্তি কার উপর নির্ভরশীল, একমাত্র বেগের উপর নির্ভরশীল। অর্থাৎ বেগ দ্বিগুণ করলে গতিশক্তি 4 গুণ হয়ে যাবে, বেগ 4 গুণ করলে গতিশক্তি 16 গুণ হয়ে যাবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। তাহলে একটা বস্তু, তোমাদের একটা সিম্পল একটা কোশ্চেন বা একটা জিনিস আমি তোমাদেরকে বলি যেগুলো 9-10 ছিল, এখন একটু আপার লেভেলগুলো আমি সৃজনশীল কোশ্চেনের সময় দেখাবো। এখন এগুলো যদি না বুঝো ওইগুলো বুঝবো না, সেজন্য আমি এগুলো একটু ক্লিয়ার করে দিতেছি। তো এটা ছিল ভূমি, এটা ছিল তোমার এ বিন্দু, এটা ধরো সাপোজ তোমার বি বিন্দু, হ্যাঁ, এটা ধরো সি বিন্দু। সি বিন্দু মানে ভূমি। আমি বললাম তোমাদের যে এই বিন্দুতে গতিশক্তি কত। এই বিন্দু আমি কি করছি, ভূমি থেকে এইচ উচ্চতা, এই পুরাটুক কত, এ বিন্দু পর্যন্ত উচ্চতা কত, এইচ উচ্চতা, হ্যাঁ, এইচ মিটার লিখে দিলাম। তাহলে ভূমি থেকে এইচ উচ্চতা, এ বিন্দুতে এম ভরের একটা বস্তুকে আমি রেখে দিছি, স্থির অবস্থায় রেখে দিছি, স্থির করে রেখে দিছি। তাহলে এ বিন্দুতে বস্তুর গতিশক্তি কত, কেউ একজন কমেন্টে জানাতো এ বিন্দুতে বস্তুর গতিশক্তি কত হবে বা বস্তুর বিভব শক্তি কত হবে। অবশ্যই এ বিন্দুতে বস্তুর গতিশক্তি হবে 0। কেন 0 হবে, কারণ এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় আছে, এই বিন্দুতে বস্তুটাকে আমি স্থির অবস্থায় রেখে দিচ্ছি, যেহেতু বস্তুর কোনো বেগ নাই, তার মানে গতিশক্তি হবে 0। আর এক্ষেত্রে বিভব শক্তি কত হবে, বিভব শক্তি হবে সর্বোচ্চ, কারণ বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় আছে। বিভব শক্তি ডিপেন্ড করে উচ্চতার উপর, যেহেতু উচ্চতাটা সর্বোচ্চ, তার মানে এক্ষেত্রে বিভব শক্তি হবে সর্বোচ্চ। এখন ধরো আমি তোমাদেরকে বললাম সি বিন্দুতে তাহলে বিভব শক্তি কত, সি বিন্দুতে বিভব শক্তি কত, সি বিন্দুতে বিভব শক্তি হবে 0। সি বিন্দুতে বিভব শক্তি কত হবে, 0 হবে, কারণ এখানে কোনো উচ্চতা নাই। সি বিন্দুতে গতিশক্তি কত হবে, সি বিন্দুতে গতিশক্তি হবে সর্বোচ্চ, কারণ বস্তুটা যখন ভূমি থেকে উপর থেকে নিচে পড়তেছে, মনে রাখবা তুমি তোমরা প্র্যাকটিক্যাল, ফিজিক্স মানে প্র্যাকটিক্যাল, তুমি একটা বলকে উপর দিকে নিক্ষেপ করলা, বলটা যখন নিচের দিকে আসতে থাকবে, যত বেশি নিচের দিকে আসতে হবে, মানে যত বেশি নিচের দিকে আসতে থাকবে বস্তুটার বেগ অনেক বেশি বাড়তে থাকবে। ঠিক ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগটা হবে সর্বোচ্চ, এই কারণে যেহেতু বেগটা সর্বোচ্চ হয় ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, এই কারণে সি বিন্দুতে গতিশক্তিটা হয় সর্বোচ্চ আর বিভব শক্তিটা হয় 0। তো এই বেসিকগুলো একটু কাজে লাগাবা, এই বেসিকগুলো একটু মনে রাখবা। এখন আমি তোমাদেরকে দেখাবো ক্ষমতা, কি দেখাবো, আচ্ছা এর আগে কিছু কোশ্চেন আছে যে কত উচ্চতা বস্তুর বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ, বা কত উচ্চতা বস্তুর গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। আমি এই একটা কোশ্চেন একটু শেষ করি, এরপর অন্য তোমাদের এই মানে জিনিসগুলো একটু খুব দ্রুত তোমার সময়ের মধ্যে শেষ করে দেবো। তো এরকম কোশ্চেন থাকতে পারে, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, গতিশক্তির দ্বিগুণ অর্ধেক যাই ধরতে পারো, কোনো সমস্যা নেই। ধরো আমি ধরে নিলাম যে এটা ভূপৃষ্ঠ, এখান থেকে এম ভরের একটা বস্তুকে আমি এ বিন্দুতে স্থির অবস্থায় রেখে দিচ্ছি। আমি মনে মনে ধরলাম এটা ধরো ভূপৃষ্ঠ ছিল সি বিন্দু, ভূপৃষ্ঠ থেকে পুরাটুকু ধরো এস মিটার উচ্চতা রাখছিলাম ভূপৃষ্ঠ থেকে। আমি এখন মনে মনে বললাম যে ভূপৃষ্ঠ থেকে, মনে করি ভূপৃষ্ঠ থেকে এক্স মিটার উচ্চতায় বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। ওকে, তাহলে আমি কি লিখব, যে মনে করি ভূপৃষ্ঠ থেকে এক্স মিটার উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। ওকে, তাহলে আমি বি বিন্দুতে বিভব শক্তি বের করব, বি বিন্দুতে গতিশক্তি বের করব, ঠিক আছে। সুতরাং আমি লিখব, সুতরাং বি বিন্দুতে বিভব শক্তি, আমি বলছিলাম তোমাদের বিভব শক্তি যে বিন্দুতে নির্ণয় করবা সেই বিন্দুটি ভূমি থেকে কত উচ্চতায় আসে সেইটা হবে তোমার উচ্চতা। যদি বিভব শক্তি আমরা জানি mg,
এইচ, এখানে এইচ না লিখে যেহেতু বি বিন্দুতে আমি বিভব শক্তি নির্ণয় করতেছি আর বি বিন্দুটা ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় আছে, তাহলে সেজন্য আমি এখানে লিখবো এম জি এক্স, এইচ এর জায়গা। আশা করি বুঝতে পারছো। এখন আমি বের করবো বি বিন্দুতে গতিশক্তি। সুতরাং বি বিন্দুতে গতিশক্তি, বি বিন্দুতে গতিশক্তি হবে ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এখন আমার কি লাগবে, ভি স্কোয়ার মানটা। এখন একটু তুমি খেয়াল করো তো, এই ভি স্কোয়ার অবশ্যই মনে রাখবা। বস্তু যেহেতু এখানে এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল, এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। এই দূরত্ব অতিক্রম করছে দেখেই এই বি বিন্দুতে একটা গতিশক্তি অর্থাৎ বেগ প্রাপ্ত হয়েছে। কত দূরত্ব অতিক্রম করার কারণে এ বি দূরত্ব। তাই এই এ বি দূরত্ব আমরা বেগ নির্ণয়ের সূত্র জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gx বা 2gh। এখানে এক্সটা কত হবে, এক্সটা হবে এ থেকে বি বিন্দুতে আসার ফলে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্ব অতিক্রম করছে দেখে এখানে একটা বেগ অর্জিত হয়েছে। তাহলে এটা কি হবে, আমরা পুরাটুকু জানি কি এইচ, এটুকু জানি এক্স। পুরাটুকু থেকে যদি আমি এক্স বিয়োগ করি তাহলে অবশ্যই এ বি দূরত্ব পাবো, অর্থাৎ আমি এখানে কি পাবো, এইচ মাইনাস এক্স, এটা হবে এ বি। যেহেতু এটা এ বিন্দুতে স্থির অবস্থানে ছিল এই কারণে ইউর মান হবে 0, আমরা 0 স্কোয়ার প্লাস 2gh মাইনাস এক্স। আমি ডাইরেক্ট তাহলে ভি স্কোয়ার মান কত পেলাম, ভি স্কোয়ার মান পেলাম 2gh মাইনাস এক্স। ওকে, তাহলে আমি কি পাইছি, কি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি এখন লিখে দেব, সুতরাং হাফ এম ভি স্কোয়ার মান ডিরেক্ট বসাই দেব। ভি স্কোয়ার মান কি, 2gh মাইনাস এক্স, 2gh মাইনাস এক্স। আমি ধরো 2 তোমাদের কেটে দিলাম, তাহলে কি থাকলো আমার থাকলো হলো, একটু ক্যামেরাটা একটু ভালো করে করি তোমাদের দেখতে সুবিধা হয়। ওকে, তাহলে আমার এখানে থাকলো হলো 2 কেটে দিলাম, তাহলে থাকলো হলো এম জি এইচ মাইনাস এক্স। বিবিন্দুতে আমি কি পেলাম, এটা গতিশক্তি পেলাম। বিবিন্দুতে বিভব শক্তি পেলাম এম জি এক্স, বিবিন্দুতে গতিশক্তি পেলাম এম জি এইচ মাইনাস এক্স। কীভাবে পাইছি আশা করি যারা ক্লাসটা করতেছো বা দেখতেছো তারা ইজিলি বুঝতে পারছো। এখন আমার বলছে কত উচ্চতা বিভব শক্তি, আমি যেহেতু এক্স মিটার উচ্চতা, বিবিন্দুতে বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ বলছিলাম, বিবিন্দুতে গতিশক্তিও বের করছি, বিভব শক্তিও বের করছি। এখন আমি যা শর্ত মতে লিখবো, শর্ত মতে কী লিখবো, শর্ত মতে বিভব শক্তিটা ইপিটা গতিশক্তি দ্বিগুণ, গতিশক্তি দ্বিগুণ। এখন দেখো তো ইপি আমরা কত জানি, ইপি আমরা বের করেছিলাম বি বিন্দুতে এম জি এক্স, আর এখানে 2 ইন্টু এ কে কত বের করলাম, একের মান বের করলাম হলো এম জি এইচ মাইনাস এক্স, এই যে এটা বি বিন্দুতে গতিশক্তি এম জি এইচ মাইনাস এক্স। তো এখানে আমি সুন্দর করে লিখে দিলাম এম জি এইচ মাইনাস এক্স, এম জি এইচ মাইনাস এক্স। তো এখান থেকে এম জি, এখান থেকে আমি এম জি কেটে দিলাম, তাহলে এখান থেকে এক্স 2h মাইনাস 2x, 2h মাইনাস 2x। ধরো এই এক্সটা এই পাশে নিয়ে আসলাম, এক্স প্লাস 2x, এখানে 2h, এখানে কত থাকে, সুতরাং 3x ইকুয়ালস টু 2h, সুতরাং x ইকুয়ালস টু 2h বাই 3। তো এই ভ্যালুগুলো অর্থাৎ মোট উচ্চতা যদি আমার জানা থাকতো তাহলে কিন্তু আমি ডিরেক্ট বলে দিতে পারতাম যে 2h বাই, তাহলে আমি কত বলবো, যেহেতু ভূপৃষ্ঠ থেকে এক্স মিটার উচ্চতা ধরে নিয়েছিলাম, তো এক্স এর মানটা কীভাবে পাবো, ধরো এখানে এইচ এর মানটা বলে দিয়েছিল যে মোট এইচ হলো 100 মিটার, কত মিটার, 100 মিটার। তাহলে তুমি এখানে বলতে পারবা, সুতরাং 2 ইন্টু 100/3, 200/3 মিটার উচ্চতায় বস্তুটার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। আশা করি এই ম্যাথটা সকলে বুঝতে পারছো। যারা যারা ক্লাস করছো একটু তোমরা রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বাইসে আসো, ঠিক আছে, বা ক্লাসটা করতেছো, বা এই অঙ্কটা যারা দেখছো শুরু থেকে তারা একটু কমেন্টে প্লিজ একটু জানাও যে তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে দেখাবো ক্ষমতা জিনিসটা। ক্ষমতা হলো একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ক্ষমতা বলে। টি সময়ে যদি ডাব্লু পরিমাণ কাজ সম্পাদিত হয়, ধরো টি সময়ে যদি ডাব্লু পরিমাণ কাজ সম্পাদিত হয় তাহলে হবে একক সময়ে কত পরিমাণ কাজ সম্পাদিত হবে, ডাব্লু বাই টি। যেহেতু আমরা সংজ্ঞা অনুযায়ী জানি যে একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ক্ষমতা বলে, পি ইকুয়ালস টু, এই কারণে ডাব্লু বাই টি লিখি, কারণ ক্ষমতার সিম্বল হলো পি। এখন
এই ক্ষমতার একক মাত্র অনেক সময় দেওয়া দেয়, তোমরা এগুলো শিখে রাখবা। আপাতত মনে রাখো পি ইকুয়ালস টু W/T। এখন আবার মনে রাখবা ডাব্লু মানে কি, ডাব্লু হলো বল ইন্টু সরণ। তো ডাব্লুকে ভাঙলে আমরা কি পাই, বল ইন্টু সরণ। সরণকে তুমি এইচ ধরলাম, এখানে কি টি। ওকে, এখন বলকে আবার ভাঙলে আমরা পাই mg, এখানে এইচ এখানে টি, মানে আমরা পি পেলাম কত, mgh/t। ক্ষমতার একক মনে রাখবা ওয়াট, ক্ষমতার একক কি মনে রাখবা, ওয়াটে। ওকে, এখন মনে রাখবা এই জিনিসটা একটু মনে রাখবা, হর্স পাওয়ার যদি কোনো সময় বলে 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু মনে রাখবা 746 ওয়াট। ঠিক আছে, এই হলো মোটামুটি তোমাদের একটা ওভারভিউ। আরেকটা জিনিস আসে তোমাদের, সেটা হলো কর্মদক্ষতা। কি কর্মদক্ষতা, কর্মদক্ষতাকে এটা দিয়ে প্রকাশ করা হয়, মনে রাখবা এটা ইকুয়ালস টু P'/P ইন্টু 100%। কর্মদক্ষতা মানে কি, হ্যাঁ ইঞ্জিনটির কত মানে কার্যক্ষম, হ্যাঁ মানে কার্যক্ষমটা কীরকম, এফিসিয়েন্সি বের করা কর্মদক্ষতা, ইংলিশ হলো এফিসিয়েন্সি। ওকে, এখানে পি প্রাইমটা কি, পি প্রাইমটা হলো লব্য কার্যকর ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা। এখানে পিটা কি, পিটা মনে রাখবা মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা। এখান থেকে আমরা কর্মদক্ষতা বের করতে পারবো। এখন ধরো আমি তোমাদেরকে সিকিউ কোশ্চেন সলভ করাবো কিছু, খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউ কোশ্চেন। দেখবা এই টাইপের অনেকগুলো সিকিউ তোমাদের বইতে আছে, যেগুলা তোমরা যারা 24-এর পরীক্ষার্থী আছো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। এখানে কি বলছে কোশ্চেনটা একটু খেয়াল করো তো আমার সাথে সাথে, তোমরা একটু বুঝতে পারছো কিনা দেখবা। শিশু পার্কে তোমরা যারা বাবুনিয়া বা তোমাদের ছোটো ভাই বোন নিয়ে শিশু পার্কে গেছো, দেখবা যে এরকম একটা স্লিপার থাকে যেখানে ওরা স্লিপ কাটে, মানে এখান থেকে উপরে থেকে বসে এখানটা স্লিপ কেটে এখানে পড়ে যায়। তো এরকমই বলছে যে শিশু পার্কে স্থাপিত একটি স্লিপারের উচ্চতা, স্লিপারের উচ্চতা এই যে এরকম একটা স্লিপার, এটার উচ্চতা বিসি ইকুয়ালস টু 2 মিটার। এটার উচ্চতা কত, 2 মিটার, বিসির মানটা বিসি 2 মিটার। এবং হেলানো তলটি, হেলানো তল মানে কি, এই তলটি, হেলানো তলটি যেটা ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে থাকে সেটা হলো সবসময় হেলানো তল। হেলানো তলটি 30 ডিগ্রি কোণে ঢালো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ঢালো এই হেলানো তলটি। বলছে 25 কেজি ভরের একজন শিশু স্লিপারের শীর্ষবিন্দু থেকে, স্লিপারের শীর্ষবিন্দু কি বি থেকে ঘর্ষণহীনভাবে, এটা কিন্তু ঘর্ষণহীন, এই কারণে ওরা স্লিপ উপরে থেকে এখানে নিচে একদম চোখের পলকে নেমে যায়, ঘর্ষণহীনভাবে তোমার স্লিপিং করে ভূমিতে এ বিন্দুতে পৌঁছায়। কোথায় পৌঁছায়, বি থেকে এ বিন্দুতে। তো এখানে কি বলছে তোমাদের, আনত মানে কি, হেলানো, আনত স্লিপারের দৈর্ঘ্য হিসাব করো, তার মানে তোমার বিসি, এটা হবে আনত স্লিপার, এই আনত স্লিপারের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, বিসি এর দৈর্ঘ্য। তো আমি যদি তাহলে আমি কি বের করবো, গ নাম্বার কোশ্চেন, বিসি স্লিপারের দৈর্ঘ্য বিসি ইকুয়ালস টু কত। এক্ষেত্রে তোমার স্লিপারের মোট উচ্চতা, মেন উচ্চতা দেওয়া দিয়েছে, সরি বিসি না, এটা এবি কত, এবি আনত তলের উচ্চতা, আনত স্লিপার উচ্চতা, আনত স্লিপার কি এবি, যেটা হেলানো অবস্থায় আছে, এটার উচ্চতা বের করতে বলছে। আর তোমার স্লিপারের মেন উচ্চতা, হ্যাঁ স্লিপারের মেন উচ্চতা বিসি হলো 2 মিটার দেওয়া দিয়েছে কোশ্চেনে, বিসি 2 মিটার। এবং বলছে আনত স্লিপারটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এক্ষেত্রে থিটা কত হবে, থিটা হবে 30 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের বের করতে বলছে এবিটা। এখন দেখো আমি যদি এটাকে থিটা ধরি তাহলে এটা হবে ভূমি, এটা হবে উচ্চতা। তাহলে আমি যদি এখন কস থিটা নিই, আমরা কস থিটা মানে কি জানি, কস থিটা মানে জানি হলো ভূমি বা অতিভুজ, ভূতি আমি বলছিলাম তোমাদের, কস থিটা মানে ভূমি, সরি তাহলে আমরা কস থিটা নেওয়া যাবে না, ভূমি নিলে এখানে কোনো ভ্যালু নাই, হ্যাঁ অতিভুজ আমি বের করতে পারবো না, অতিভুজ মানে কি এটা, তাহলে অবশ্যই আমার সাইন থিটা নিতে হবে। সাইন থিটা মানে কি, লম্ব বা অতিভুজ, দেখো লম্বটা আমরা জানি, হ্যাঁ অতিভুজটা আমরা বের করতে পারবো ইজিলি। তাহলে আমাদের এখানে কস থিটা নিলে হবে না, আমাদের নিতে হবে কি সাইন থিটা, বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা কি নিব, সুতরাং সাইন থিটা। কেন সাইন থিটা নিলাম, কারণ লম্বর মানটা আমরা জানি, এই ত্রিভুজ যদি কল্পনা করি এ বি সি,
আমরা যদি cos θ নিতাম, cos θ মানে ভূমি বাই অতিভুজ, সবাই একটু খেয়াল করবা। হ্যাঁ, তার মানে ভূমিটা আমি জানি না, তাহলে আমি এই অতিভুজ বের করতে পারবো না, যে কারণে আমি নিলাম sin θ। sin θ মানে কি, লম্ব বাই অতিভুজ। যেহেতু আমি লম্বটা জানি বিসিটা, তাহলে অতিভুজটা আমি ইজিলি বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো? sin θ = লম্ব বাই, লম্ব হলো বিসি, অতিভুজ কত ছিল? লম্ব ছিল বিসি, অতিভুজ হলো এবি, তাহলে আমি অতিভুজ লিখবো এবি। সাইন কত ডিগ্রি লিখবো? থিটার মান 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি লিখলাম। বিসির মান কত? 2, আর এবির মান আমরা জানি না, বের করব। সুতরাং একদম সিম্পল অঙ্ক, যদি বুঝো একদম সহজ। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, এখানে কত দেবো? 2, এখানে লিখবো এবি। সুতরাং আর গুণ করলে এবি = 2 দোকানে কত হবে? 4। তাহলে অবশ্যই আনত তলের অর্থাৎ আনত স্লিপার দৈর্ঘ্য কত হবে? এটা হবে 4 মিটার, বের করে ফেললাম। ঠিক আছে, তো আশা করি এই ম্যাথটা যারা যারা তোমরা লাইভ ক্লাসটা দেখতে পাচ্ছ বা দেখতেছো, এই ম্যাথটা আশা করি সকলে বুঝতে পারছো। এখন তোমাদের আরেকটা ম্যাথ বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যে উদ্দীপক অনুসারে স্লিপারের দৈর্ঘ্য 1/4, অর্থাৎ স্লিপারের মেইন দৈর্ঘ্য 4 মিটারের 1/4। 4 মিটারের 1/4 দূরত্ব হলো ডি। তো 4 মিটারের 4/1 তাহলে এটা হলো দূরত্ব বলছে বি, ডি, এটা দূরত্ব কত বলছে? ডি। বি থেকে ডি এর দূরত্ব বলছে হলো মোট দৈর্ঘ্যের 1/4, অর্থাৎ 4/1। অবশ্যই বিডি হবে 1 মিটার, বুঝো কোশ্চেনটা। এবং অর্ধেক দূরত্ব হলো ই, অর্ধেক দূরত্ব, মোট দূরত্ব ছিল 4, এই 4-এর অর্ধেক দূরত্ব কত বলছে? 2, তাহলে বিই কত হবে? 2 মিটার হবে। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং বিডি হলো 1 মিটার আর বিই হলো 2 মিটার, উদ্দীপক কোশ্চেন অনুযায়ী। এখন বলছে যে আমি খুবই সহজভাবে ম্যাথটা করাই দেবো, তোমাদের গাইডে বা বইতে যেভাবে পড়াই দিয়েছে আমি ওইভাবে করাবো না, আমি একটু আমার প্যাটার্নে ম্যাথটা করাই দেবো। ঠিক আছে, বলছে অতিক্রমকালে যান্ত্রিক শক্তির পরিমাণ সমান হবে কিনা। তাহলে আমি ডি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির যোগফল বের করব এবং এই বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির যোগফল বের করব। বের করে যদি দেখি যে মোট শক্তিটা একই থাকে, তখনই আমরা বলবো যে যান্ত্রিক শক্তির পরিমাণ একই হয়েছে বা সমান হয়েছে। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমি কি বের করব? কোশ্চেনে বলছে যে, আবারও আমি একটু বলতেছি কোশ্চেনটা, উদ্দীপক অনুসারে স্লিপারের দৈর্ঘ্যের 1/4 দূরত্ব ডি অতিক্রমকালে, কোশ্চেনে এটা উদ্দীপকে দেওয়া দিয়েছে। 1/4 মানে কি? 1 মিটার দৈর্ঘ্যের, মোট ছিল 4 মিটার, 1/4 মানে কি? 4/1। তার বিডি অবশ্যই হবে 1 মিটার। এবং বলছে তোমার অর্ধেক দূরত্ব ই অতিক্রমকালে, অর্ধেক দূরত্ব কি? মোট ছিল 4, তাহলে বিই কত হবে? অবশ্যই 2 মিটার হবে। অতিক্রমকালে যান্ত্রিক শক্তির পরিমাণ সমান হবে কিনা, মানে এদের ওকে, বলছে ডি বিন্দু অতিক্রমকালে ডি বিন্দুতে বিভব গতিশক্তির যোগফল এবং এই বিন্দু অতিক্রমকালে বিভব গতিশক্তির যোগফল সমান হবে কিনা, এটা আমাদের ম্যাথমেটিক্স বা প্রমাণ করতে হবে ম্যাথমেটিক্যালভাবে। আমি স্লিপারটা আবার আঁকাই এখানে, এরকম ছিল স্লিপারটা, এটা ছিল তোমার ভূমি, এটা ছিল আনত তল, স্লিপারটাকে আমরা ধরছিলাম বিসি আমরা জানি 2 মিটার, এখানে আমরা ধরছিলাম এ, আনত তলের দৈর্ঘ্য ছিল 4 মিটার, কত মিটার? 4 মিটার। এখানে বলছিল 1/4 ডি বিন্দু অতিক্রমকালে ডি বিন্দু অতিক্রমকালে 1/4, অর্থাৎ বিডি আমরা ধরেছিলাম 1 মিটার, এবং এই বিন্দু অতিক্রমকালে এখানে ছিল অর্ধেক দূরত্ব, অর্থাৎ 4-এর অর্ধেক দূরত্ব। ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে হবে কত? এখানে হবে বিডি হবে 1 মিটার, এখানে ভি হবে 2 মিটার। তাহলে এই ডি আর ই অতিক্রমকালে ডি আর ই অতিক্রমকালে যান্ত্রিক শক্তি নির্দেশিত সূত্র পালিত হবে কিনা। এখানে আমি কত ধরছিলাম? 30 ডিগ্রি ধরছিলাম না, এটা দেওয়া ছিল। আমি ধরো এখান থেকে এখানে একটা বাহু টানলাম এবং এখান থেকে এখানে একটা বাহু টানলাম, যেহেতু এটা একই কোণ, তাহলে এটাও হবে 30 ডিগ্রি, এটাও কত হবে? 30 ডিগ্রি হবে।
খেয়াল করবো এই ম্যাথটা একটু মনোযোগ সহকারে। তাহলে আমি এখন ডি বিন্দুতে কি বের করব, ডি বিন্দুতে বিভব শক্তি বের করব, ডি বিন্দুতে গতি শক্তি বের করব, এরপর এদের মোট শক্তিটা যোগ দিব। একইভাবে এই বিন্দুতে বিভব শক্তি বের করব, এই বিন্দুতে গতি শক্তি বের করব, এরপর এই দুইটা যোগ দিব। বা তুমি চাইলে বি বিন্দুতে বের করে দেখা দিতে পারো, এ বিন্দুতে দেখা দিতে পারো, সবগুলো দেখা দিতে পারো। যেহেতু আমাদের শুধু বলছে ডি আর ই অতিক্রমকালে যান্ত্রিক শক্তি একই হবে কিনা, এই কারণে আমি এখানে শুধু ডি বিন্দু অতিক্রমকালে বিভব শক্তি গতি শক্তির যোগফল বের করব এবং এই বিন্দু অতিক্রমকালে বিভব শক্তি গতি শক্তির যোগফল বের করব। এখন ধরো আমি আমার প্যাটার্নে অঙ্ক বলছি, আমি আমার প্যাটার্নে এই ম্যাথটা শেখাবো। তাহলে আমি বের করব, সুতরাং ডি বিন্দুতে বিভব শক্তি, ওকে, ডি বিন্দুতে বিভব শক্তি আমরা জানি বিভব শক্তি নির্ণয়ের সূত্র হলো ইপি ইকুয়ালস টু এমজি এইচ। এইচ এর এম এর মান কিন্তু বলছিল যে 25 কেজি, হ্যাঁ 25 কেজি ভরের শিশু। কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করবো তোমরা পরবর্তীতে। 25 কেজি ভরের শিশু যখন স্লিপার দিয়ে বি থেকে এতে যাচ্ছিল, তখন ডি বিন্দু অতিক্রমকালে এবং ই বিন্দু অতিক্রমকালে যান্ত্রিক শক্তির নেতৃত্ব সূত্র পালিত হবে কিনা। আর এখানে এইচটা কত হবে, এইচটা কি বিডি হবে না, এই এইচটা মনে রাখবা সবসময় সোজা দূরত্ব, সোজা উচ্চতাটা। এইচ তাহলে কত হবে, ধরো এখানে ডি থেকে আমি এইটা এখানে নিলাম হলো এফ এবং এখানে নিলাম হলো আমি জি, তার মানে এস বলতে এখানে বিএফ হবে এনিহাও। তাহলে আমাদের বিএফটা বের করতে হবে। এই এস মানে মনে রাখবা বিভব শক্তির ক্ষেত্রে সোজা উচ্চতাটা, এটা কিন্তু হেলান উচ্চতা, এটা নিলে কিন্তু হবে না। এখানে অনেক উপাংশ আসবে, অনেক কিছুই আসবে, যে কারণে আমি আমার প্যাটার্নে অঙ্কগুলো করাবো। তার মানে আমি যদি বিএফটা বের করতে পারি কোনোভাবে, তাহলে আমার এসটা জানা হবে। বিএফ মানে হলো এখানে এস, ওকে। তাহলে দেখো, ঠিক আছে, আমার বিএফটা বের করতে হবে। আমি যদি এখানে সাইন থিটা নিই, আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ বিডিএফ, একটা সমকোণী ত্রিভুজ বিডিএফ এ আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু বিএফ বাই, আমি আশা করি অঙ্কটা খুবই মনোযোগ সহকারে শিখবা, বিএফ বাই বিডি। সাইন থিটা সাইন কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, লিখলাম আমি সাইন 30 ডিগ্রি। বিএফ এর মানটা জানি না, কিন্তু বিডির মানটা আমরা জানি, বিডির মানটা হলো 1, ওকে 1। তাহলে এক্ষেত্রে কত হবে, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, এখানে কত বিএফ, এখানে হবে 1। সুতরাং বিএফ ইন্টু 2 আর গুণ করলে এখানে হবে 1। সুতরাং বিএফ ইকুয়ালস টু হবে 1/2, অর্থাৎ বিএফ এর মানটা কত হবে 0.5 মিটার, কত হবে 0.5 মিটার। তাহলে এখানে বিএফটা কত হবে 0.5। এখানে আমি বের করতেছি ডি বিন্দু বিভব শক্তি। ডি বিন্দু মানে এখানে ধরে নিবা এফ বিন্দু, অর্থাৎ ভূমি থেকে এফ বিন্দুর উচ্চতা। হ্যাঁ, তোমার এ থেকে আমি বলছিলাম বিভব শক্তি নির্ণয় করতে হলে তোমার জানতে হবে যে ভূমি থেকে বস্তুটা কত উচ্চতা আছে। তুমি যদি হেলানো ভাবে উচ্চতা নিতে চাও, তুমি এই উচ্চতা কখনো মেজার করতে পারবে না। তো এই জন্য আমি এখান থেকে এখানে একটা ভূমি টানছিলাম, অর্থাৎ বিসি বাহুর উপর ডি বিন্দু থেকে একটা লম্বা আঁকছিলাম। ওই এফ বিন্দুটা ডি বিন্দু না ধরে এখন আমাদের জানতে হবে যে এফ বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতা আছে, তার মানে সি এফটা আমার জানতে হবে। আমি মোট জানি হলো 2, হ্যাঁ। তাহলে আমি যদি 2 থেকে 0.5 বেগ করে দেই, তাহলে কিন্তু আমি ভূমি থেকে অর্থাৎ সি বিন্দু থেকে, আমি বলছিলাম উচ্চতা সবসময় সোজা উচ্চতাটা নিতে হবে, তাহলে সি বিন্দু থেকে এফ বিন্দুর উচ্চতাটা আমি মেজার করতে পারবো, যেহেতু এফ বিন্দুতে আমার বিভব শক্তি। ডি মানেই মনে রাখবো এফ, সোজা উচ্চতা আমার লাগবে এই জন্য। তাহলে ভূমি থেকে বা সি বিন্দু থেকে এফ বিন্দুর উচ্চতা কত হবে, এই পুরা 2 থেকে যদি আমি 0.5 বেগ করে দিই, তাহলে সি বিন্দু থেকে এফ এর উচ্চতাটা হয়ে যাবে। এখানে এইচ মানে কি, এখানে এইচ মানে হবে সিএফ, কত হবে সিএফ। সিএফটা কীভাবে বের করব, সিএফ হবে তাহলে আমি যদি বিসি থেকে বিএফটা বের করে দেই, তাহলে সিএফ হবে বিসির মান কত 2 আর বিএফ এর মানটা কত 0.5, তার মানে এখানে হবে অবশ্যই 1.5। এম এর মান কত ছিল আমাদের, এম এর মান ছিল 25, জির মান কত ছিল 9.8 আর সি এফ এর মান পাইলাম আমরা 1.5। তাহলে এটা কত হবে, আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারতেছো। তোমরা আজকে কেউ কমেন্ট করতেছো না যে স্যার বুঝতে পারতেছি, গতদিন কিন্তু অনেকে রেসপন্স করছো, আজকে কিন্তু কেউ রেসপন্স করতেছো না। এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগতেছে। তো তার মানে তোমরা বুঝতেছো না নাকি, তোমাদের তো বুঝতে হবে। 2 ×
2 না 25, কত 25 ইন্টু 9.8 ইন্টু 1.5, মানটা বের হয়েছে হলো 367.5 জুল। হ্যাঁ, একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু এটা বলছি যে তোমাদের বইয়ের বা গাইডে যে নিয়মে করাইছে সেই নিয়মে আমি করাইতেছি না, তোমাদের আমি একটু অন্যভাবে পড়াইতেছি। 367.5 জুল বের হয়েছে। কি বের হয়েছে? এই ডি বিন্দুতে বিভব শক্তি। ডি বিন্দু মানে এফ বিন্দু ধরতে হবে। এখন আবার কি বের করবো আমরা? ডি বিন্দুতে গতিশক্তি বের করব। সুতরাং ডি বিন্দুতে গতিশক্তি, শুধু কি সামিয়ায় বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারে নাই? হ্যাঁ, ডি বিন্দুতে গতিশক্তি নির্ণয়ের সূত্র আমি কি শিখাইছি? গতিশক্তি নির্ণয়ের সূত্র শিখাইছি যে ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তার মানে আমার এখানে ভিটা লাগবে। কি লাগবে? এম তো আমি জানি, শিশুর ভর ছিল কত? শিশুর ভর ছিল 25 কেজি। তাহলে আমার এখানে কি লাগবে? ভিটা লাগবে। ওকে, তাহলে ভিটা কিভাবে বের করব? আমি ভি নির্ণয়ের সূত্র আমরা সবসময় জানি, একটু আগে দেখাচ্ছিলাম যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g। এখন কথা হলো এক্সটা কত হবে বা এইচটা কত হবে? এটা হবে এখান থেকে এখানে নামার দূরত্ব না, এটা নিলে হবে না, সোজা দূরত্বটা। কি নিতে হবে? সোজা দূরত্বটা। ওকে, তাহলে দেখো এখান থেকে এখানে অতিক্রম করার কারণেই এই ডি বিন্দুতে একটা বেগ অর্জিত হয়েছে। আমি সোজাটা ধরতেছি। তাহলে বিএফ দূরত্ব কত? 0.5। এখানে আমি ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2g, এক্স এর জায়গায় কত লিখবো? 0.5 লিখবো। ওকে, তাহলে এর মান কত? এর মান হলো 0, কারণ এখানে যখন ও স্থির অবস্থায় ছিল বি বিন্দুতে মানটা কত ছিল? ইউটা 0 ছিল। তো 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8। গুড শিমুল, থ্যাংক ইউ তোমাকে। 0.5। ওকে, তাহলে বি স্কোয়ার মানটা আমি বের করে ফেলতেছি। হ্যাঁ, বি স্কোয়ার মান কী হবে? দেখো 2 আর 0.5 মানে কত? হাফ। কিন্তু 2 আর 0.5 থাকে, 0.5 মানে কি? হাফ। আর এখানে 2 আছে, 2 আর হাফ কাটা, তার মানে কত হবে? বি স্কোয়ার মান কিন্তু 9.80 হবে। ক্যালকুলেটর কিন্তু লাগে না চাইলে। বি স্কোয়ার মান কত হলো? 9.8। এগুলো অ্যাডমিশন টেস্টের সময় কাজে লাগে। তাহলে বি স্কোয়ার মানে আমি কত বসাবো? 9.8। তাহলে আমি কত লিখবো? হাফ ইন্টু 25 ইন্টু 9.8। দেখো হাফ মানে কি? 0.5। 0.5 ইন্টু 25 ইন্টু 9.8। মানটা কত বেরোয়েছে? মানটা বেরোয়েছে হলো 122.5। কত বেরোয়েছে? 122.5 জুল। তাহলে সুতরাং ডি বিন্দুতে মোট শক্তি কত হবে? বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। তাহলে সুতরাং ডি বিন্দুতে এই টাইপের একটা ম্যাথ এবার থাকতে পারে। আমি 3-4টা, হ্যাঁ ইতি, থ্যাংক ইউ আপু। ডি বিন্দুতে মোট শক্তি হবে, এটা হবে ইপি প্লাস ইকে। এপির মানটা বের হয়েছিল আমাদের 300, কত বেড়েছিল? 67.5। আর এখানে কত বের হয়েছে? এখানে বের হয়েছে 122.5। দুইটাকে যদি আমি যোগ করি তাহলে কত যোগ করবো? 367.5 যোগ করলে হয় 490 হয়। কত হয়? 490 জুল। সুতরাং লিখে দিলাম 490 জুল। একইভাবে আমি এই বিন্দুতে সেম ক্যালকুলেশনটা করব। এই বিন্দুতে অর্থাৎ বি থেকে ইতে আসতে মোট দূরত্ব কত হয়েছে? 2 মিটার কিন্তু ছিল। বি কত ছিল? 2 মিটার। হ্যাঁ, এই তাহলে আমি এই বিন্দুতে কি বের করব? এই বিন্দুতে আমি বের করব বিভব শক্তি। সুতরাং এই বিন্দুতে দেখা যাচ্ছে, হ্যাঁ এই বিন্দুতে বিভব শক্তি। আমি চিত্রটা আবার আঁকি, আমার 1 মিনিট লাগবে চিত্রটা আঁকতে। দেখো ওই পেজে না গেলাম, এরকম ছিল। এটা ছিল বি, এটা ছিল সি, এটা পুরাটুক ছিল 2 মিটার। আর এখানে কি? এখানে একটা হেলানো তল ছিল, এটা ছিল 30 ডিগ্রি। এটুকে দৈর্ঘ্য বের করছিলাম আমরা 4 মিটার এখান থেকে পর্যন্ত। এখানে নিয়েছিলাম আমি ডি, এখানে নিয়েছিলাম আমরা ই। এখানে আমি ডি থেকে এখানে একটা লম্বা আঁকছিলাম, এটাও তাহলে 30 ডিগ্রি বলছিলাম, এটাও 30 ডিগ্রি হবে। এখানে নিয়েছিলাম ডি এফ, এখানে নিয়েছিলাম
জি। ওকে, তাহলে দেখো আমার ডি বিন্দুতে যদি বিভব শক্তি বের করি, তাহলে এই বিন্দুতে যদি এখন বিভব শক্তি বের করি, তাহলে বিভব শক্তি নির্ণয়ের সূত্র আমরা জানি ইপি ইকুয়ালস টু এম জি এইচ। এখন এই এইচটা কত? এই এইচটা কিন্তু তোমার বিই নিলে হবে না। বি কত ছিল? বি বলছিল হলো 2 মিটার, আর বিডি বলছিল 1 মিটার, কোশ্চেনে বলে দিছিল। আচ্ছা, এই বি নিলে কিন্তু হবে না, হেলানো উচ্চতা নিলে হবে না। হেলানো উচ্চতা নিতে চাইলে ও পাংশ টু পাংশ দিয়ে করতে হবে, এগুলো দিয়ে আমি করবো না, ঠিক আছে। আবার নিতে হবে এই যেহেতু ই থেকে আমি এই জি পর্যন্ত অর্থাৎ ই বিন্দু থেকে বিসির উপর একটা লম্ব টানছি, তাহলে আমার এই বিজিটা যদি জানি, আর আমরা জানি বিভব শক্তি নির্ণয় করতে গেলে ভূমি থেকে কত উচ্চতায় আছে, তাহলে এই বিন্দুটা ভূমি থেকে উচ্চতা সোজা উচ্চতা লাগবে। এই বিন্দু বলতে এখানে জি বিন্দুতে বোঝানো হয়েছে, তাহলে আমি ভূমি সি থেকে জি বিন্দুর উচ্চতাটা আমার লাগবে। এই জি বিন্দুর উচ্চতা বের করতে হলে অবশ্যই আমার বিজিটা বের করতে হবে। বিজি যদি পারি, তাহলে আমি বিসি থেকে বিজি বিয়োগ করলে এই সিজিটা আমি পাবো, অর্থাৎ ভূমি থেকে জি বিন্দুর উচ্চতা পাবো। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমি আগের মতনই আমি এখানে সাইন থিটা নিব। কোন ত্রিভুজের ক্ষেত্রে? ত্রিভুজ বিইজি এর ক্ষেত্রে। ত্রিভুজ বিইজি এর ক্ষেত্রে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এক্ষেত্রে লম্ব হবে বিজি, অতিভুজ হবে বি। তো বিজির মান আমি জানি না, আর সাইন থিটার মান জানি হাফ, সাইন 30 ডিগ্রি, কারণ এখানে 30 ডিগ্রি। এক্ষেত্রে বিজি জানি না, বি কত? বি হলো 2 মিটার বলে দিয়েছিল, বিজি আমি জানি না। তাহলে আমি যদি আর গুণ করি বিজি ইন্টু 2, এখানে হবে 2, তাহলে বিজির মান কত হবে? 1 মিটার। এটুক যদি 1 মিটার হয়, এটুক ছিল 2, তাহলে এই সিজিটা কত হবে? সিজি হবে অবশ্যই, সুতরাং সিজিটা কত হবে? বিসি থেকে যদি আমি বিজি বিয়োগ করি, অবশ্যই গুড, সামিয়া বুঝছে, অর্থাৎ বিসি থেকে আমি কত বিয়োগ দিব? বিসি থেকে বিয়োগ করবো হলো বিজি, অর্থাৎ 2 মাইনাস 1, অর্থাৎ এখানে 1 মিটার হবে। তাহলে এই জি বিন্দুতে বিভব শক্তি, এ বিন্দুতে বিভব শক্তি মানে কি আমি বলছি, জি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে হবে, সোজা উচ্চতা নিতে হবে। এখানে আমি জি বিন্দু ধরতে হবে। জি বিন্দুটা বিভব শক্তি নির্ণয় করার ক্ষেত্রে কি লাগে? ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে। তাহলে এক্ষেত্রে উচ্চতাটা কত হবে? অবশ্যই সিজি উচ্চতা হবে। এম কত? এম 25, জি 9.8, আর এইচ হলো সিজির উচ্চতা। সিজির উচ্চতা কত? 1 বের করছি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমরা, কত হবে? সুতরাং 25 ইন্টু 9.8 ইন্টু, পড়াশোনা খুবই ইজি, ফিজিক্স খুবই ইজি, ফিজিক্স হলো প্র্যাকটিক্যাল, ঠিক আছে। একটু জাস্ট পড়াশোনা একটু বুঝে পড়তে হবে, হ্যাঁ, একটু বুঝে পড়তে হবে। কত হয়েছে? 245 জোল। আমি লিখে দিলাম 245 জোল। একইভাবে কি বের করতে হবে? আমার এই বিন্দুতে গতিশক্তি বের করতে হবে। সুতরাং এই বিন্দুতে গতিশক্তি, যারা যারা পারো তারা করে ফেলো খুব দ্রুত সময়ের মধ্যে। এই বিন্দুতে গতিশক্তি নির্ণয়ের সূত্র কি জানি আমরা? গতিশক্তি নির্ণয়ের সূত্র আমরা জানি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তার মানে এখানে আবার বেগটা লাগতেছে, বেগ ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2g। এই এক্সটা কি হবে? এক্সটা হবে তোমার এ বি থেকে ইতে গড়িয়ে আসতে, বি থেকে ইতে গড়িয়ে আসা মানে কি? বি থেকে জি, সোজা এক্সটা লাগবে, সোজা দূরত্বটা লাগবে, অর্থাৎ বি থেকে জিতে আসতে একটা দূরত্ব অতিক্রম করছে বিদায় এখানে একটা বেগ অর্জিত হয়েছে। এই দূরত্বটা কত? এই বিজিটা কত? এই বিজির মান আমরা জানি, একটু আগে বের করছি, বিজির মান 1 বের করছি। 2g এক্স বলতে এখানে ভিজি বোঝানো হয়েছে। ওকে, এর মান ছিল 0, 2 9.8 বিজির মান 1, 2 ইন্টু 9.8, 0 তো 0, হয় 19.6 বি স্কোয়ারের মানটা। সুতরাং এখানে আমি কি হাফ ইন্টু 25 ইন্টু 19.6 করে একটু দেখি। হাফ মানে 0.5 ইন্টু, যারা পারো তারা ক্যালকুলেশন করে নাও, 25 ইন্টু 19.6, এটা এখানে কত বেড়েছে? 245 জোল। তার মানে আমাদের অ্যান্সারটা কিন্তু ঠিক আছে। সুতরাং এই বিন্দুতে মোট শক্তি equals to ইপি প্লাস ইকে। ইপি বের হয়েছিল 245, লিখলাম 245
ইকেও বের হয়েছে 245। তো আশা করি তোমরা এই অঙ্কটা তোমাদের কেমন লাগছে, এই নিয়মে একটু আমাকে দ্রুত কমেন্টে জানাও। এখানে 490 জুল হয়েছে, তার মানে আমাদের এই ডি বিন্দুতে মোট শক্তিও 490 জুল বের হয়েছিল, বিভব শক্তি গতিশক্তির যোগফল, এবং এই বিন্দুতেও তোমার বিভব শক্তি গতিশক্তির যোগফল 490 জুল বের হয়েছে। তার মানে শক্তির যান্ত্রিক সূত্র বা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে। তো এই অঙ্কটা যারা এই নিয়মে করছো বা এই নিয়মে যারা শিখছো তাদের কেমন লাগছে একটু আমাকে একটু কমেন্টে জানাও, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। ওকে, ইতি বলছে ভালো লাগছে, আর হ্যাঁ থ্যাংক ইউ ইতি। তো আশা করি এই অঙ্কগুলো এই নিয়মে করবা, তাহলে তোমাদের যে উপাংশ টুপাংশ জি এর মান যে উপাংশ দেওয়া নির্ণয় করতে হয় এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সেগুলো আর তোমাদের প্যাচ লাগবে না। হ্যাঁ, তোমাদের ওই নিয়মে করতে গেলে তোমাদের মাঝে একটু প্যাচ বা একটু মানে ঝামেলা কাজ করে। আমি এই জন্যই এই ইজি নিয়মটা তোমাদেরকে শিখাইছি, ঠিক আছে? ওকে, এখন ধরো আমরা আরেকটা সিকিউ কোশ্চেন সলভ করব। এখানে কে বলছে, এটা তোমার সরল দোলকের মতন একটা বব ঘুরতেছে ও বিন্দু থেকে এখানে এই বিন্দুতে একটা সুতার সাহায্যে 1 মিটার দৈর্ঘ্যের একটা সুতার সাহায্যে এই বিন্দুতে ধরো একটা বস্তুকে আমি ঝুলাই দিছিলাম, ও কি করতেছে এভাবে দোল খাইতেছে, এখান থেকে বি বিন্দুতে যাচ্ছে, আবার এখানেও যাচ্ছে। আমি এই পাশটা দেখাই না, আমি শুধু এই পাশটা দেখাইছি, ও উদ্দীপকে এই পাশটা দেখাইছি। ও দেখো, তোমরা একটু বলো তো আমাকে, ও এর দৈর্ঘ্য কত? 1 মিটার। তাহলে ওসির দৈর্ঘ্য কত হবে? এইটাই কিন্তু এইখানে যাচ্ছে, এবার যখন যাবে ও কিন্তু এই উচ্চতায় চলে আসবে। এই উচ্চতায় চলে আসলে কি হবে? ওর দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না, ওর দৈর্ঘ্য কিন্তু ওসিও কিন্তু 1 মিটার হবে, একইভাবে ওবিও কিন্তু 1 মিটার হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে 3টা বিন্দু এরকম একটা উদ্দীপক আমাদের দিয়ে দিছে। বলছে ফার্স্টে গ নাম্বার কোশ্চেনে এ বিন্দুতে বস্তুটির বেগ নির্ণয় করো। হ্যাঁ হ্যাঁ 1 মিটার হবে, থ্যাংক ইউ সামিয়া। তো এ বিন্দুতে বস্তুটির বেগ নির্ণয় করো, আমাদের এই বিন্দুতে বস্তুটির বেগ নির্ণয় করতে বলছে। মনে রাখবা এটা হলো সাম্য অবস্থা, এটা কি সাম্য অবস্থা? হ্যাঁ, আমি এটা হবে সবসময় সাম্য অবস্থা। ও যখন এইখানে আসবে এটা হবে তার সর্বোচ্চ সরণ। আমি যখন পর্যায়ভিত্তিক গতি পড়াইছিলাম তো এই বিষয়গুলো খুব সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছিলাম, আমার ভিডিও আছে, আমি তোমাদের ইউটিউবে ভিডিও এইটা মনে দেওয়া আছে। তোমরা যারা করো নাই ক্লাসটা আমাকে কমেন্টে জানাবা, তোমাদের ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব। দেখো এই ক্ষেত্রে ও যখন এখানে আসে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ সরণ অর্থাৎ সর্বোচ্চ বিস্তারে আসে, তখন ওর বেগটা 0 হয়ে যায়। এখানে যে বেগটা 0 হয়ে যায় দেখে এখানে থেমে যায়, আর ওঠে না, ঠিক আছে? একটু বেসিকটা একটু ক্লিয়ার হয়ে নাও, এরপর ম্যাথ করাইতেছি। ও যখন সাম্য অবস্থা থেকে এভাবে উপরে উঠে যখন বি বিন্দুতে আসে তখন ওর বেগটা 0 হয়ে যায়, বিদায় এখানে ও কি করে? থেমে যায়, আর উপরে উঠতে পারে না। এখানে তাহলে বেগটা 0। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে রাখবো। আবার ধরো ও যখন এখান থেকে আবার নিচে নামতে থাকে, নিচে নেমে যখন এ বিন্দুতে আসে, এই বিন্দুতে বস্তুটার বেগটা থাকে মনে রাখবা সর্বোচ্চ। এই বিন্দুতে বস্তুর বেগ কত থাকে? সর্বোচ্চ থাকে, সবসময় মনে রাখবা, ঠিক আছে? এই বিন্দুতে বস্তুটির বেগই আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি আর এখানে কিছু তথ্য দেওয়া দিছে, পিবি দেওয়া দিছে, হ্যাঁ সিকিউ দেওয়া দিছে। সিকিউ মানে কি? এখান থেকে এখানকার দূরত্ব দেওয়া দিছে। ওকে ফাইন, আমরা কাজ করি। আমাদের বলছে এ বিন্দুতে বস্তুটির বেগ। আমরা বেগ নির্ণয়ের সূত্র কি জানি? আমরা বেগ নির্ণয়ের সূত্র জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2gh। মনে রাখবা ও কিন্তু এইখান থেকে এখানে নামার সময় ওর বেগটা, হ্যাঁ এখান থেকে এখানে নামার সময় মানে কি? ওর যদি এখান থেকে এখানে নামার সময় অবশ্যই একটা দূরত্ব অতিক্রম করছে। এই হেলানো দূরত্ব তো তুমি জানো না, এই হেলানো দূরত্ব তো তোমার নির্ণয় করা পসিবল না। এই কারণে এখান থেকে এই ও এ বাহুর উপর একটা সোজা একটা লম্ব এঁকে দিবা। তার মানে এখান থেকে এখানে আসার দূরত্ব সোজা উচ্চতা কতটুকু হবে বা সোজা দূরত্ব কতটুকু হবে? এ থেকে পি এর দূরত্ব বা পি থেকে এ তে আসার যে দূরত্ব, তার মানে আমাদের অবশ্যই পি এ লাগবে, ঠিক আছে? এখানে 2gh বলতে বা 2gx ধরতে পারো, তোমাদের যেটা সুবিধা। দেখতে পাচ্ছ না ম্যাথটা? এখন একটু দেখো, আমি আবার শুরু থেকে বলতেছি যে এই বিন্দুতে বস্তুটির বেগ নির্ণয় করো। এই বিন্দুতে বস্তুটির বেগ, আমি বলছিলাম বস্তুটি যখন সাম্য অবস্থা থেকে এখানে উঠে সর্বোচ্চ বি বিন্দুতে ওঠে তখন ওর বেগটা 0 হয়ে যায়। আবার যখন এই দিকটা নামতে থাকে, এই নামার ফলে ও এখানে একটা বেগ অর্জিত হয়। এই বেগটা থাকে সবসময় সর্বোচ্চ, মনে রাখবো সাম্য অবস্থায় যে বেগটা থাকে সরল দোলকের সেই বেগটা থাকে সর্বোচ্চ। তার মানে বি থেকে এ বিন্দুতে এই দূরত্ব এইভাবে
এই হেলানো দূরত্ব তোমার নির্ণয় করা সম্ভব না। এই কারণে তুমি সোজা বি থেকে এই ও এ বাহুর উপর একটা পি বি লম্বা আঁকবা। তার মানে বি থেকে এ দূরত্ব অতিক্রম করার যে কথা, এই পি থেকে এ দূরত্ব অতিক্রম করা একই কথা। তার মানে পি থেকে, তার মানে আমি বলছিলাম সোজা দূরত্বটা লাগে, তার মানে পি থেকে এ দূরত্বটাই হলো, বা পি থেকে এ দূরত্ব অতিক্রম করার কারণে এখানে এ বিন্দুতে একটা বেগ অর্জিত হয়েছে। তার মানে এখানে এসটা কি হবে, অবশ্যই পি এ হবে। কি হবে, এস মানে পি এ হবে। আমাদের বোঝার সুবিধার্থে পি এ। এখন কি এ পি এ আমি জানি, পি এর ভ্যালুটা কি আমি জানি, পি এ জানি না, কিন্তু আমার বের করে নিতে হবে। আমি যদি এখানে এই যে এটাকে পি ও বি, এটা সমকোণী ত্রিভুজ, দেখো এটা হলো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এই অতিভুজের মানটা ও এ যদি 1 মিটার হয়, ও সি যদি 1 মিটার হয়, ও বিও কিন্তু অবশ্যই 1 মিটার হবে। আর পিবির মান তোমাদের দেওয়া দিছিল, পিবি বলছে 0.6, পিবি কত বলছিল, 0.6 পিবি। তাহলে যদি এটাকে সমকোণী ত্রিভুজ ধরো, এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, আমরা জানি অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে ওবি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব, লম্ব মানে কি ওপি, লম্ব মানে কি ওপি। তার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি মানে কি, ভূমি মানে পিবি স্কোয়ার, সরি পি ভি স্কোয়ার। ওকে, তাহলে আমার কি জানতে হবে, আমার মনে রাখবো এখানে ওপি যদি আমি বের করতে পারি, ওপি যদি বের করতে পারি, তাহলে এই ও এ থেকে যদি ওপি বের করি তাহলে এপিটা আমার বের হয়ে যাবে, ঠিক আছে, বা পি এটা বের হয়ে যাবে। তার মানে এনিহাও আমার এখানে কি বের করতে হবে, ওপিটা বের করতে হবে। তাহলে ওপি বের করতে হলে সুতরাং আমরা লিখতে পারি ওপি স্কোয়ার প্লাস পি ভি স্কোয়ার, অর্থাৎ এই দুইটাকে এই পাশে আনলাম, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, ইকুয়ালস টু ও বি স্কোয়ার। তাহলে এখানে কী হবে, সুতরাং ওপি স্কোয়ার ইকুয়ালস টু OB স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার। সুতরাং ওপিটা কত হবে, ওপিটা হবে রুট ওভার OB স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার। এখন দেখো তো ওবির মান কত ছিল, 1 মিটার ছিল, সুতরাং হবে 1 স্কোয়ার মাইনাস পিবির মান কত ছিল, পিবির মান ছিল 0.6, পিবি 0.6, কোশ্চেন এটা দেওয়া দিছে, দেখো তোমরা। তাহলে এটা এখানে কী হবে, 0.6 স্কোয়ার। তাহলে সুতরাং ওপিটা কত পাবো, আমি ক্যালকুলেটর নেই, সরি, তো 1 স্কোয়ার করলে 1 মাইনাস 0.6 স্কোয়ার, মানটা হয় হলো তোমার 0.8 মিটার, কত হয় 0.8। তাহলে আমি বলছিলাম যদি ওপি বের করতে পারি, যে ওপিটা যদি বের করতে পারি তাহলে আমি এপি অতি সহজেই বের করতে পারবো। তাহলে আমি কি লিখবো, সুতরাং এপি ইকুয়ালস টু কী লিখবো, সুতরাং এপি ইকুয়ালস টু লিখবো, আমি যদি এ পুরা টুক, অর্থাৎ আচ্ছা এটা এখানে দেখা দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সুতরাং আমি কি লিখবো, পিএ বা এপি একই কথা, পিএ ইকুয়ালস টু হবে এই ও এ থেকে যদি ওপি বের করি তাহলে পিএ হয়ে যাবে, পিএ ইকুয়ালস টু হবে ও এ মাইনাস ওপি। ওর মানটা কত ছিল, 1 মিটার, 1 মাইনাস ওপি কত বের করলাম, 0.8 বের করলাম। 1 থেকে 0.8 গেলে অবশ্যই এখানে কত থাকবে, 0.2 থাকবে। তার মানে এখানে এইচ এর মানটা কত হবে, 0.2। ওকে, বুঝছো, পি এর মান কত বের করলাম আমরা, 0.2। তার মানে পি থেকে এতে আসতে আমি বি থেকে এতে বলছিলাম, এই হেলানো উচ্চতাটা আমার বের করতে পারবো না হেলানো উচ্চতা দিয়ে, এই কারণে এখান থেকে এখানে একটা লম্বা আঁকছিলাম, এখান থেকে এখানে লম্বা আঁকছি এই কারণে, অর্থাৎ পি থেকে এতে আসার কারণে, অর্থাৎ পি থেকে এ একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার কারণে এই বিন্দুতে একটা বেগ আমাদের বের করা, বা এই বিন্দুতে একটা বেগ অর্জিত হয়েছে, ওই বেগটা এখন নির্ণয় করতেছি। তাহলে ভি কত হবে, ভি হবে রুট ওভার ইউ কত, আচ্ছা ইউটা লিখে নিলাম আগে, প্লাস 2g পিএল। ইউর মানটা 0 ছিল, কারণ এখানে যখন স্থির ছিল, এখানে স্থির থাকা মানে কি, এখানে যখন আসবে এখানেও ও স্থির ছিল, তার মানে এখানে ইউটা কত হবে, 0 থাকবে, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু পিএ কত, পিএ বের হয়েছে আমার 0.2। তাহলে অ্যান্সারটা আমি করে ফেলি, আমার এই বিন্দুতে বেগ আমি ইজিলি বের করতে পারতেছি।
2 ইন্টু, যেহেতু 0 স্কোয়ার মানে 0, 2 ইন্টু 9.8 ইন্টু 0.2, তাহলে আমার মানটা বের হয়েছে হলো 1.979। কত বেরিয়েছে? 1.979। তো তোমরা আমাকে বলো এই ম্যাথটা কে কে বুঝতে পারছো, একটু কমেন্টে আমাকে জানাও যে এই ম্যাথটা তোমরা সকলেই যারা যারা ক্লাসটা করতেছো তোমরা সকলেই বুঝতে পারছো। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এই বিন্দুতে আমি আবার বলতেছি, এই বিন্দুতে বস্তুটির, হ্যাঁ ইতি থ্যাংক ইউ। তো আর যারা ক্লাস করতেছো তারা বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি একটু আমাকে জানো। আমি তাহলে পরবর্তী ম্যাথটা দেখবো যে উদ্দীপকের বস্তুটির শক্তি সংরক্ষণশীলতা সূত্রকে সম্পৃক্ত করে কিনা। শক্তি সংরক্ষণশীলতার সূত্র বলতে এখানে বোঝানো হয়েছে এই বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির যোগফল বের করব, সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির যোগফল বের করব এবং বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির যোগফল বের করব। যদি দেখি যে এই বিভব শক্তি গতিশক্তির যোগফল এ, বি এবং সিতে সেম বের হয়েছে, তাহলে আমরা তখন বলবো যে শক্তির সংরক্ষণশীলতা নীতিকে মেনটেন করে। ওকে, তাহলে ধরো আমি ম্যাথটা একটু এই পেজে করতেছি, তাহলে আর আমার অন্য তোমাদের বুঝতে সুবিধা হবে, এই খাতায় করে দিতেছি। তাহলে আমি ফার্স্টে বহ নাম্বার ম্যাথটা, তোমরা কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো যে আমি এখন বের করবো। সুতরাং আমি ফার্স্টে বি বিন্দুতে বের করব, বি বিন্দুতে গতিশক্তি, গতিশক্তি নির্ণয়ের সূত্র আমরা জানি ইকে কষ্ট কত জানি, হাফ এম ভি স্কোয়ার। তোমরা একটু বলো তো আমাকে, এই বি বিন্দুতে যখন বস্তুটা এ থেকে বিতে উঠে মানে কি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে, সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করার কারণেই এই বি বিন্দুতে যায় ও আর উঠতে পারে না। তার মানে বি বিন্দুতে উঠতে পারে না মানে কি বি বিন্দুতে ও স্থির হয়ে যায়, মানে কি বি বিন্দুতে ওর বেগটা জিরো থাকে। তাহলে বেগ যেহেতু জিরো, তাহলে অবশ্যই বি বিন্দুতে গতিশক্তিটা জিরো। তাহলে এখানে বি বিন্দুতে গতিশক্তি হবে 0 জুল, কারণ ভিটা কত 0। আশা করি বুঝতে পারছো। এখন আবার আমার বি বিন্দুতে কি বের করতে হবে, বি বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে। সুতরাং বি বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি নির্ণয় সূত্র আমরা জানি ইপি ইকুয়ালস টু mg/s। এখন দেখো তো তোমরা একটু খেয়াল করো, এই বি বিন্দু মানে কি, বি বিন্দু মানে এটা মানে যে এইটা, অর্থাৎ পি বিন্দু, বি বিন্দু মানে তোমরা ধরবা পি বিন্দু। এই পি বিন্দুটা বিভব শক্তির ক্ষেত্রে আমি বলছিলাম ভূমি থেকে কত উচ্চতায় আছে, তাহলে এই ক্ষেত্রে পি বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। আমি কিন্তু অলরেডি তোমাদের বলছিলাম এপি গ হতে প্রাপ্ত, এপির মানটা কত বের করেছিলাম, এপির মানটা কিন্তু তোমাদেরকে আমি পি এ বা এপি একই কথা 0.2 বের করে দিয়েছিলাম। তার মানে এক্ষেত্রে এইচটা কত হবে, অবশ্যই 0.2 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে না? ওকে, এখানে মনে রাখবা যে এটা ভরটা দিতেও খেয়াল ছিল না, একটু নেটে একটু প্রবলেম ছিল। এখানে 0.2 কেজি ভব, এই যে এখানে যে এই বিন্দুতে একটা ভব ঝুলানো হয়েছিল, এটা ভর হলো 0.2 কেজি। ওকে, তাহলে এখানে কী হবে, সুতরাং 0.2 ইন্টু 9.8 ইন্টু 0.2, তাহলে অ্যান্সারটা কত হবে? সুতরাং 0.2 ইন্টু 9.8 ইন্টু 0.2, অ্যান্সারটা আমাদের বের হয়েছে 0.392 জুল। কত বের হয়েছে? 0.392 জুল। সুতরাং আমরা কি লিখতে পারি, বি বিন্দুতে মোট শক্তি লিখতে পারি। সুতরাং বি বিন্দুতে মোট শক্তি E equals to EP প্লাস ইকে। ইপির মান বেড়েছে 0.392 আর ইকের মান কত? 0। তার মানে মোট শক্তিটা হবে 0.392 জুল। একইভাবে এখন আমার কোন বিন্দুতে বের করতে হবে? একইভাবে এখন আমার সি বিন্দুতে বের করতে হবে, সি বিন্দুতে। ঠিক আছে, সি বিন্দুতে। এখন ধরো এই সি বিন্দুতে বের করতে পারলেই আমাদের কাজটা সহজ হয়ে যাবে। সি বিন্দুতে, তো সি বিন্দুতে আমি যখন বিভব শক্তি বের করব বা গতিশক্তি বের করব, গতিশক্তি বের করা মানে কি, আমার এক্ষেত্রে ও বি থেকে সিতে আসতে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। বি থেকে সিতে দূরত্ব অতিক্রম করা মানে কি, পি থেকে
কিউ দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ উপর থেকে নিচে সোজা দূরত্বটা আমার লাগবে। বি থেকে সি মানে কি, পি থেকে কিউ দূরত্ব অতিক্রম করছে। গতিশক্তির ক্ষেত্রে বেগ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা দূরত্ব লাগে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রেই বেগটা অর্জিত হয়, ঠিক আছে না? তাহলে আমি কি বের করব? সুতরাং সি বিন্দুতে গতিশক্তি, দেখো তাহলে সি বিন্দুতে গতিশক্তি কত হবে? সি বিন্দুতে গতিশক্তি হবে হলো ইকে ইকলস টু হাফ এম বি স্কোয়ার। কী হবে? ইকে ইকলস টু হাফ এম বি স্কোয়ার। তার মানে এখানে বি স্কোয়ার মানটা আমার বের করে নিতে হবে। বি স্কোয়ার ইকলস টু আমরা কি জানি? ইউ স্কোয়ার প্লাস 2gx বাই এইচ। এক্ষেত্রে এক্সটা কত হবে বলো তো? এক্সটা কত হবে? এই বি থেকে সিতে আসার কারণেতে ও একটা, অর্থাৎ বি থেকে সি এই হেলানো দূরত্ব, আমার এই হেলানো দূরত্ব মানে কি? পি থেকে কিউ, অর্থাৎ পি থেকে কিউ দূরত্ব অতিক্রম করার কারণেই কিন্তু ও একটা বেগ অর্জন করছে সি বিন্দুতে। তার মানে এখানে পি কিউ দূরত্বটাই হবে এক্স। তার মানে এখানে আদি বেগ কত ছিল? 0 স্কোয়ার প্লাস 2 এখানে জি, আর এখানে এক্স মানে কত হবে? এক্স মানে হবে পি কিউ। তো আমি এক্স এর জায়গায় তোমাদের বোঝার সুবিধার্থে আমি কি লিখে দিলাম? পি কিউ লিখে দিলাম। ওকে, তাহলে কি এখানে আমাদের পি কিউ বের করা ছিল? দেখো তো এই কোশ্চেনে পি কিউ কি আমরা বের করে রাখছিলাম? না, আমরা কিন্তু পি কিউ বের করতে পারিনি। আমি এপি জানি, আমি জানি ও এ জানি। এখন ধরি যদি কোনো কারণে আমি কি বের করতে পারি, কোনো কারণে যদি আমি ধরো এখানে একটা সুন্দর একটা জিনিস বলে দিচ্ছে, সিকিউর মানটা বলে দিচ্ছে। সিকিউ কত? 0.3 কোশ্চেন বলে দিচ্ছে সিকিউ। আমি এখন ত্রিভুজ ও কিউ সি, সমকোণী ত্রিভুজ নিব ও কিউ সি। এই সমকোণী ত্রিভুজে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে ও কিউ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস ত্রিভুজ স্কোয়ার, অর্থাৎ ত্রিভুজ ও কিউ সি। এখন কি নিব? এই পি কিউ বের করার কারণে এগুলো আমার লাগতেছে। ত্রিভুজ ও কিউ সি এ, ও কিউ সি এ লম্ব স্কোয়ার অর্থাৎ ও কিউ স্কোয়ার প্লাস ভূমি কি আছে? ভূমি আছে হলো কিউ সি স্কোয়ার। কত আছে? কিউ সি স্কোয়ার। আমি লিখে দিলাম কিউ সি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব কি আছে? লম্ব হলো ও সি স্কোয়ার, ও সি স্কোয়ার। ওকে, যেহেতু আমার কিউ সিটা আমার যেমনি হোক না, কিউ সি না, আমার যেভাবেই হোক ও কিউটা বের করতে হবে। সুতরাং আমি লিখব ও কিউ স্কোয়ার ইকুয়ালস টু ও সি স্কোয়ার মাইনাস কিউ সি স্কোয়ার। সুতরাং ও কিউ হবে রুট ওভার ও সি স্কোয়ার মাইনাস কিউ সি স্কোয়ার। এখন দেখো তোমরা ও সি মানে কি? ও এ যে কথা, ও সি একই কথা, তার মানে 1, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস কিউ সি স্কোয়ার মানে কি? কিউ সির মান দেওয়া দিয়েছে 0.3 কোশ্চেনে উদ্দীপকে, তার মানে 0.3 স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি কি লিখবো? সুতরাং রুট ওভার 1 স্কোয়ার করলে 1ই হবে, মাইনাস এখানে কত হবে? 0.3 স্কোয়ার। অ্যান্সারটা আসবে হলো তোমার 0.953। কত আসবে? 0.953 মিটার। তাহলে আমি যেহেতু ও কিউ বের করতে পারছি, আমার লাগবে কি? পি কিউ। হ্যাঁ, বি থেকে সিতে আসার কারণে সি বিন্দুতে একটা বেগ অর্জন করছে গতিশক্তির ক্ষেত্রে। হ্যাঁ, তার মানে এটা যেহেতু হেলানো দূরত্ব নিলে হবে না, আমার সোজা দূরত্ব বি থেকে সিতে আসা মানে কি? পি থেকে কিউতে আসা। তাহলে পি কিউ কত হবে? সুতরাং আমার এই ক্ষেত্রে যেহেতু এটা পি কিউ লাগতেছে, সুতরাং পি কিউটা আমার এখানে বের করে ফেলতেছি। পি কিউটা হবে হলো, আমি যদি ও এ থেকে কত বেগ দিব? ও এ থেকে যদি আমি ও কিউটা বিয়োগ করে দিই, ও এ থেকে যদি ও কিউটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু সুতরাং পি কিউ কষ্ট কি হবে? ও এ মাইনাস ও কিউ, ঠিক আছে? ও এর মান কত? 1, আর ও কিউর মান বের করলাম 0.953। অর্থাৎ আমি যদি ও এ থেকে ও কিউটা বিয়োগ করে দিই, ও এ থেকে ও কিউটা যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমি পি কিউ পাই। ওকে, 1 মাইনাস 0.953 বের হয়েছিল তোমার
0.047, কত বের হয়েছে 0.047, 0.047। তাহলে এক্ষেত্রে ভি স্কোয়ার মানে কত হবে, অর্থাৎ 0.02 ইন্টু 9.8 ইন্টু এখানে পি কিউর মান 0.047, 0.047 করে ফেলি, 2 ইন্টু 9.8 ইন্টু 0.047, মানটা বের হয়েছিল তোমার 0.9212, কত বের হয়েছে 0.9212। তাহলে এক্ষেত্রে হাফ ইন্টু এম এর মান ছিল 0.2 আর ভি স্কোয়ার মান বের হয়েছে 0.9222, 0.9212, সরি 12। তাহলে এই ক্যালকুলেশনটা আমি করে দেই। হাফ মানে কি 0.5 ইন্টু 0.2 ইন্টু 0.9212, মানটা বের হয়েছে 0.09212, 0.09212 গতিশক্তি বের হলো। এখন আমার কি লাগবে, বি বিন্দুতে সি বিন্দুতে এটা গতিশক্তি বের হলো, এখন লাগবে সি বিন্দুতে বিভব শক্তি। তো দেখো বি থেকে সি আসা মানে কি, অর্থাৎ সি বিন্দুর উচ্চতা মানে কি, এখান থেকে আমি বলছি বিভব শক্তি নির্ণয় করতে হলে ভূমি থেকে বা সাম্য অবস্থা থেকে, সরলদোলকের ক্ষেত্রে মনে রাখবা সাম্য অবস্থা থেকে কত উচ্চতায় আছে। তো এ থেকে সি দূরত্ব, এই হেলান উচ্চতা তো নিলে তো আমাদের হবে না, আমাদের নিতে হবে এ কারণে সি থেকে কিউ নিছি, অর্থাৎ আমার কি লাগতেছে এ কিউ লাগতেছে, কি লাগতেছে এ কিউ। আমি যদি এ পি এ থেকে পি কিউ বেক করি তাহলে কিন্তু আমার এ কিউটা পেয়ে যাই। হ্যাঁ, তাহলে আমার সি বিন্দুতে বিভব শক্তি মানে কি হবে। সুতরাং আশা করি তোমরা বুঝতে পারতেছো, যারা যারা বুঝতে পারতেছো একটু কমেন্টে জানাও যে এই পর্যন্ত তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা বের করব সি বিন্দুতে বিভব শক্তি। এই অঙ্কটা যদি বুঝতে পারো এগুলা, তাহলে আর এই কাজ ক্ষমতা শক্তি নিয়ে কোনো সমস্যা হবে না। তোমাদের হচ্ছে 9-10-এ যে কর্মদক্ষতা পড়ছো, কর্মদক্ষতার ম্যাথগুলো ইজিলি পারবা। তোমাদের প্রবলেম ছিল এই ম্যাথগুলো, এই কারণে আমি এই ম্যাথগুলো ফোকাস দিয়েছি। সুতরাং সি বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি জানি আমরা ইপি ইকুয়ালস টু এমজি এইচ। এই এইচ বলতে হবে এ কিউ। হ্যাঁ, আমরা জানি ভূমি থেকে কত উচ্চতা আছে। সি বিন্দু মানে এক্ষেত্রে আমরা লম্ব নিয়েছিলাম কিউ, সি বিন্দু মানে কিউ বিন্দু, অর্থাৎ এ থেকে কিউ বিন্দুর উচ্চতা, অর্থাৎ এমজি ইন্টু এইচ মানে হলো এ কিউ। আমি এ কিউ কীভাবে বের করব, এটা কিন্তু এ কিউ সুন্দর করে লিখি, আমার লেখা পচা। সুতরাং এ কিউ, এ কিউটা হবে হলো তোমার, আমি যদি এপি থেকে পি কিউ বের করি, অর্থাৎ এপি মাইনাস পি কিউ, তাহলে কিন্তু আমি এ কিউটা পাই। এপির মান আমি কত বের করছিলাম, আমার তো খেয়াল নাই কত বের করছিলাম, একটু দেখে নেই। এপির মানটা আমরা বের করছিলাম কত, এপি বা পিএ 0.2 বের করছিলাম। কত বের করছিলাম 0.2, আমি লিখে দিলাম 0.2। একটু আগে পি কিউ কত বের করলাম, পি কিউ একটু আগে বের করছি হলো 0.047, কত বের করছি মাইনাস 0.047। 0.2 থেকে 0.047 যদি বিয়োগ করি থাকে হলো তোমার 0.153, কত থাকে 0.153। তাহলে এই মানটা এখানে বসাই দেবো। এম কত 0.2, জি কত 9.8, আর এক্ষেত্রে কত 0.153। তাহলে আমি লিখে দিলাম 0.2 ইন্টু 9.8 ইন্টু 0.153, কত বেড়েছে মানটা 0.29988। ঠিক আছে, এত যোগ। তাহলে সুতরাং সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি, তাহলে বিভব শক্তি প্লাস গতিশক্তি যোগ করতে, বিভব শক্তি প্লাস গতিশক্তি কত, গতিশক্তি ই কে বেড়েছিল আমাদের 0.09212, বিভব শক্তি বেড়ে হলো 0.29988, গতিশক্তি বেড়েছিল 0.09212। এটার সাথে আমি 0.09212 যোগ দিলাম, যোগ দিলে অ্যান্সার হলো 0.392। দেখো যোগ দিছি, অ্যান্সার কত হয়েছে 0.392। তার মানে আমাদের বি বিন্দুতে যে বিভব শক্তি গতিশক্তির যোগফল বের হয়েছিল ওইটার সমানে কিন্তু আমাদের বের হলো। এই যে বি বিন্দুতে কিন্তু আমাদের 0.392 বের হয়েছিল। হ্যাঁ,
তার মানে এখানে শক্তির যান্ত্রিক শক্তির দ্বিতীয়তা সূত্র পালিত হবে। ওকে, এখন আমার কি আছে, বাকি আছে আমার এ বিন্দু। বি বের করছি, সি বের করছি, এ বিন্দু। এখন আমি সুতরাং বের করব এ বিন্দুতে কিন্তু কোনো উচ্চতা নাই, তার মানে এই বিন্দুতে বিভব শক্তি 0। এই বিন্দুতে লাগবে শুধু গতিশক্তি। আমি একটু বের করি এ বিন্দুতে তাড়াতাড়ি সময়ের মতো। সুতরাং এ বিন্দুতে বিভব শক্তি এপি ইকুয়ালস টু এমজি এইচ, এটা 0, কারণ এ বিন্দুতে কোনো উচ্চতা নাই, এইচ 0। ওকে, এখন লাগলো আমাদের কি এই বিন্দুতে গতিশক্তি। গতিশক্তি নির্ণয় সূত্র আমরা জানি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তোমার ভি স্কোয়ার মানে কি, দেখো এই বি থেকে এতে আসতে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে, তার মানে আমাদের ভি স্কোয়ার মানে কি হবে, সেম প্রসেস আমি লিখতেছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু হবে ইউ স্কোয়ার প্লাস 2g এক্স। এক্স বলতে এখানে কি হবে, এক্স বলতে এখানে হবে বি থেকে এতে আসতে এই হেলানোর দূরত্ব যেহেতু আমার লাগে না, তার মানে আমার লাগবে পি এ, অর্থাৎ পি থেকে এ বিন্দুতে আসতে যে দূরত্ব একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, বিদায় এই বিন্দুতে একটা আমরা একটা বেগ পেয়েছি। হ্যাঁ, এই বিন্দুতে বেগটা কত হবে, এই বিন্দুতে বেগটা আমি কিন্তু অলরেডি গ হতে প্রাপ্ত এটাও লিখতে পারতাম, যে গ হতে প্রাপ্ত। হ্যাঁ, এই বিন্দুতে বেগ বের করতে বলছিলাম, গ হতে প্রাপ্ত লেখা করলে আর আলাদা করে আমার বেগটা বের করা লাগতো না। এই কারণে তোমরা লিখে নেবা গ হতে প্রাপ্ত, যেহেতু এই বিন্দুতে বেগ বের করছিলাম। এখানে 0.2 গ হতে প্রাপ্ত বেগের মানটা বেরিয়েছিল 1.979, তাহলে আমি এখানে লিখে দিলাম 1.979 স্কোয়ার। তাহলে অ্যান্সারটা আমি করে ফেলি, তাহলে কত 0.5 ইন্টু 0.2 ইন্টু 1.979 স্কোয়ার। দেখো 0.392 বেরিয়েছে, কত বেরিয়েছে এই দেখো 0.3916, মানে 0.392 তুমি লিখতে পারো, 0.392 জুল। সুতরাং তুমি লিখবা কোশ্চেনটা কি চেয়েছিল আমাদের, উদ্দীপকের বস্তুটি শক্তি সংরক্ষণশীলতা সূত্রকে সমর্থন করে কিনা। সুতরাং তোমরা লিখে দিবা যেহেতু বি বিন্দুতে বিভব গতিশক্তির যোগফল, সি বিন্দুতে বিভব গতিশক্তির যোগফল এবং এ বিন্দুতে বিভব গতিশক্তির যোগফলটা সেম বের হয়েছে। সুতরাং তোমরা লিখবা যে উদ্দীপকের বস্তুটি শক্তি সংরক্ষণশীলতা সূত্রকে মেনটেন করে বা সমর্থন করে। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। যারা যারা এই ম্যাথটা সুন্দর করে বুঝতে পারছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে আমি বুঝতে পারবো যে তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ঠিক আছে, এই ম্যাথগুলো কেন বোরিং, এই ম্যাথগুলোকে তুমি অ্যান্সার করতে পারবে না, আমি তো তোমাদেরকে বুঝাই দিলাম, কে কে বুঝতে পারছি একটু বলো তো আমাকে। সামিয়া, তোমার কাছ থেকে এই জিনিসটা আশা করি না যে তুমি বলবা এই ম্যাথগুলো বোরিং। ওই বোরিং ফার্স্টে কি বলছে বলো তো, আমি বলছি সরল দোলকের, এটা একটা সরল দোলক। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো, এটা হবে সাম্য অবস্থা। ফার্স্টে বলছিল এ বিন্দুতে বস্তুটির বেগ, এই বিন্দুতে বস্তুটির বেগ, বস্তু যখন এইখান থেকে, এটা হলো সাম্য অবস্থার বেগটা সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, ওকে বুঝতে পারছো তো, বুঝতে পারলে তো অবশ্যই। তো এই ম্যাথগুলো কিন্তু তোমাদের দিবে, মনে রাখবা। তো তোমরা আমাকে একটু কমেন্টে জানাবো যে তোমাদের আর কোন কোন ধরনের ম্যাথ, কোয়ার ম্যাথ একদম ইজি ম্যাথ, ঠিক আছে, এগুলো সবাই পারবা। আর আমাকে আজকের ক্লাসের পর তোমরা আজকে এখন একটু কমেন্টে জানাই রাখো যে কোন কোন ম্যাথগুলো তোমাদের প্রবলেম আছে। হ্যাঁ, আমি তোমাদের ওইগুলো সলিউশন 5-10 মিনিটের ভিডিও করে আমি পরবর্তীতে তোমাদের কমেন্টে বা ইউটিউবে এই ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দিব। সো আজকের ক্লাসটা আমি আর ডিউরেশন আর এর চেয়ে আর বেশি রাখবো না, কারণ তোমরা এমনিতে নিজেরাই বিরক্ত হয়ে যাবে এত বেশি সময় যদি রাখি। তো তোমরা একটা কাজ করবা, তোমরা আমাকে আর কি কি টাইপের ম্যাথ এই চ্যাপ্টারে পারো না একটু কমেন্টে আমাকে জানাই রাখবা, আমি তোমাদেরকে 10-15 মিনিটের ভিডিও করে ইউটিউবে দিয়ে দিব, ওগুলো তোমরা দেখে নিবা, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর নেক্সট দিন আমি তোমাদেরকে হ্যাঁ, ম্যাথগুলো একটু টাইম লাগবে, কিন্তু ম্যাথগুলো মজা আছে। ফিজিক্স মানে মজা, ফিজিক্স মানে প্র্যাকটিক্যাল, মনে রাখবা, প্র্যাকটিক্যাল লাইফের ঘটনা। হ্যাঁ, একমাত্র ফিজিক্স পড়া তুমি বুঝতে পারবে তোমার প্র্যাকটিক্যাল লাইফের আশেপাশে কী ঘটতেছে, ওইগুলোর উপর প্রয়োগই হলো ফিজিক্স। আর এমনি কেমিস্ট্রি কোনো রসকস নাই। ঠিক আছে, ম্যাথও একটু মজা আছে, কিন্তু ফিজিক্স হলো আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে। আর আমি যেটা বললাম আর কি, তোমরা একটু কমেন্টে জানায় রাখবে যে তোমরা কোন কোন বিষয়গুলো পারো না এই চ্যাপ্টারের। ঠিক আছে, আর কি কেউ আছে? আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র একজনই রেসপন্স করতেছে, তার মানে আর কি কেউ নাই। কেমিস্ট্রি মানে মজা, তাই? আচ্ছা, দেখবো না কেমিস্ট্রি মানে কেমন মজা।
তোমরা করবা, তোমরা আগামীকাল আচ্ছা সেটাই বললাম, দেখবো নি কেমিস্ট্রি কেমন মজা। কেমিস্ট্রি জৈব রসায়নটা আমি নেক্সটে ক্লাস নেব। এর আগে যেহেতু আরও কিছু মানে এখানে এই ব্যাচে কিছু উইক স্টুডেন্ট আছে, সো ওদের জন্য আমি কিছু মানে A+ পাওয়ার জন্য যা যা লাগে ওইভাবে ওই প্যাটার্নে কেমিস্ট্রিটা আগে শেষ করে এরপর জৈব রসায়নটা তোমাদেরকে আমি পড়াবো, সিকিউ সলভ করাবো। আমি জৈব রসায়নে কিছু নোট দিয়ে রাখবো, এগুলো একটু তোমরা পড়ে রাখবো। অলরেডি আজকে আমি দিয়ে রাখছি আমার স্টুডেন্টের পড়া পরিচিত, ঠিক আছে? সো এগুলো একটু তোমরা পড়ে রাখবা। আর কেমিস্ট্রি বিষয়ে আগামীকাল আমি একটু KPKC বা তড়িৎ রসায়ন বা পরিবেশ রসায়ন বা গুণগত রসায়ন বা যে চ্যাপ্টারটা তোমাদের পড়া উচিত জৈব যৌগ বাদে, এটা একটু আমাকে কমেন্টে জানায় রাখবা। আমি ওই চ্যাপ্টারের সিকিউ তোমাদের একটু দেখাই দিব। কি বলছি, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে গুণগত রসায়ন, হ্যাঁ, এরপর রাসায়নিক পরিবর্তন, সেকেন্ড পেপারে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, এই 5টা চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টারটা তোমাদের পড়া প্রয়োজন একটু আমাকে আজকে কমেন্টে জানায় রাখবা। আমি ওই হিসাবে তোমাদের আগামীকাল একটু সিকিউ ওই চ্যাপ্টারগুলোর বেসিক বিষয়গুলো একটু ক্লিয়ার করে 5-10 মিনিটের মধ্যে সিকিউগুলো একটু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, অবশ্যই পড়াবো। আমি সংকরায়ন এগুলো সব মাথায় আছে আমার, ঠিক আছে? সংকরায়ন, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই বিষয়গুলো সব কিছু আমি বুঝিয়ে দিব। তো আশা করি সকলে ভালো থাকবা। আর ক্লাসটা আমি আশা করি তোমরা সকলে ক্লাসটা বুঝতে পারছো বা বুঝতে পারবো যদি মনোযোগ হয়ে ক্লাসটা করো। আমি আজকের ক্লাস ডিউরেশনটা বাড়ালাম না। অবশ্যই যারা পরবর্তীতে জয়েন করবা ক্লাসটা করে দেখে নিবা। আর আগামীকাল আমি অবশ্যই তোমাদেরকে কেমিস্ট্রি সলভ ক্লাস নিয়ে আসবো। তোমরা কমেন্টে জানায় রাখবে আমি কোন ক্লাসটা নিব। আমি সেটার উপর ভিত্তি করে তোমাদের প্রায়োরিটির উপর ভিত্তি করে আমি বা তোমাদের মেজরিটির উপর ভিত্তি করে আমি নেক্সট দিন কেমিস্ট্রি ক্লাসটা নেব। সো আশা করি সকলে ভালো থাকবা, সুস্থ থাকো আর বেশি বেশি পড়াশোনা করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।